অকাল বৃষ্টি লিখেছেন সমরেশ বসু। আবার তুই মেয়ে মানুষ এনে তুললি এখানে? জিজ্ঞেস করল ভূতেশ হালদার তার কটা ক্রুদ্ধ চোখ তুলে। হ্যাঁ আনলুম, কথা শেষ করে দেওয়ার মতো একটা ভাব করে কোমরের কাছ থেকে কাপড় সরিয়ে দাঁত চুলকোতে লাগলো সিধু-ডোম। আর যে মেয়ে মানুষটিকে আনা হয়েছে সে বুড়ো বেঁটে গাঁটখোট্টা বটতলার চালাটার দরজায় বসে তার দীর্ঘ চুলে চিরুনি চালাতে চালাতে মুখ টিপে টিপে হাসছে এদের দুজনের দিকে আর চোখে চেয়ে চেয়ে। ওদিকে পাঁচিল দিয়ে আড়াল করা শ্মশানের মধ্যে একটা মড়া পুড়ছে, তাপগন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। মড়া বয়ে আনা দলটি পশ্চিম দিকের ঘাটে গঙ্গামুখ বসে নিজেদের মধ্যে জন্মান্তরবাদ সম্পর্কে একটা খুব উত্তেজিত আলোচনায় ব্যস্ত। শ্মশানের কুকুরগুলো নেশাখোরের মতো জুলজুলে চোখে লেজ গুটিয়ে শুঁকে শুঁকে বেড়াচ্ছে এখানে ওখানে, নুলো বাড়িয়ে ছাই আর পোড়া কাঠের গাদা ঘাঁটছে, নয়তো তাদের লাল দগদগে মুখের বিশাল কষ বিস্ফারিত করে লোহিষ্টির মতো দেখছে মরা পোড়ার দিকে। ভাটা পড়ে গঙ্গা নেমে গেছে অনেকখানি, অগ্রহায়ণের গঙ্গা, জল খানিক স্বচ্ছ, স্রোতস্বিনী গাঙের মতো গঙ্গা কলকল করে বইছে। তরঙ্গায়িতা গৈরিক সুরেশ্বরী যেন ছেয়ালো এক হারা এক কিশোরী মেয়ে। বেলা শেষ হয়ে আসছে, বটগাছের ওপর মাটির দিকে ঘাড় ঘোরানো শকুনগুলোর চোখ কানা হয়ে যাচ্ছে, রাত কানা পাখি ওরা। আগে গঙ্গার ধারে ধারে ঘাটে অঘাটে মড়া পোড়ানো হতো, এখন এ গা হয়েছে চটকল শহর। মিউনিসিপ্যালিটি হয়েছে মস্ত বড়। কোনো এক চটকলের সাহেব এ শ্মশান তৈরি করে দিয়েছে। ইটে খোদাই করে ইংরেজিতে লেখা আছে এস্ট 1926। মস্ত উঁচু প্রাচীর দিয়ে ঘেরাও শ্মশান। মড়া যখন পড়ে তখন দূর থেকে মনে হয় বুঝি কোনো চটকলের চিমনি থেকে ধোঁয়া বেরুচ্ছে। পূব দিক ঘেঁষে বটতলায় ডোমচালার মেঝেটা ইট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। ভূতেশ হালদার তার ছোট ছোট কটা চোখের চোরা দৃষ্টিতে মেয়েটাকে একবার দেখে উঠে দাঁড়ালো যেন একটা লম্বা ছিপছিপে পোড়া কাঠ। কালো নয়, গায়ের রংটা ছাই ছাই, সারা মুখে বসন্তের দাগ, নাকটা ঘোড়ার নাকের মতো লম্বা, চুলগুলি ছোট করে ছাঁটা, কানে একটা হলদে পেন্সিল গোজা, গায়ে তার শরীরের অনুপাতে নিতান্ত ছোট খাকি শার্ট, গঙ্গার জলে কাঁচা লালচে ধুতি, 10 হাত হলেও হাঁটুর বেশি নিচে নামেনি। এই হলো ভূতেশ, চিত্রগুপ্তের অবতার অর্থাৎ মৃত্যু রেজিস্ট্রার। মাইল কয়েকের এলাকার মৃত্যুর খতিয়ান তার কাছে। নামধাম, কারণ অকারণ, স্ত্রী কি পুরুষ, মৃতের 14 পুরুষের ঠিকানা লেখা আছে ভূতেশের চটের সুতো দিয়ে বাঁধা মোটা খাতাটাই। এই হলো তার আসল পদমর্যাদা। বাকি কাজটুকু স্যানিটারি ইন্সপেক্টরের অ্যাসিস্ট্যান্ট হয়ে সকালের কয়েক ঘন্টা এদিক ওদিক ঝাড়ুদার মেথরের পেছনে পেছনে ঘুরে বেড়ানো। তবে এটা হলো ফালতু কাজ, মাইনে 30 টাকা। নামে গেরোতেই বোধ হয় তাকে এই কাজটি বেছে নিতে হয়েছে। এখানকার লোকে অন্তত তাই বলে। মৃত্যু রেজিস্ট্রার হিসেবে তার এখানকার সহকর্মী হলো সিধু-ডোম। দোহারা শক্ত কালো শরীর, চোয়াল ওঠানো গাল, আছাটা গোঁফ, একজোড়া কালো কুচকুচে মস্ত বড় তেড়া চোখ, এক মাথা কালো পাশুটে ভেড়ার লোমের মতো কোঁচকানো চুল। রেজিস্ট্রি হয়ে গেলে চিতায় কাঠ সাজায় সে। মড়া তোলার আগে শত শোক ও আপত্তি সত্ত্বেও মরার গায়ের জামা কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে। মরা মেয়ে মানুষের গায়ে গয়না থাকলে চেষ্টা করে তা খুলে নেওয়ার। সে হিসেব রাখে এ চাকলার কাকে পোড়াতে কত কাঠ লেগেছিল, কাকে আধা পোড়ানো হয়েছিল, কার কোন আঙুলটা পুড়েছিল আগে, কিংবা লোকে যেমন শুকনো ও ভেজাল কাঠের গুণ বর্ণনা করে তেমনি কার মরা পোড়াবার পক্ষে বেশ ক্ষণক্ষণে ছিল বা স্যাঁতস্যাঁতে ছিল, তার হিসাবও সে কড়াই গণ্ডায় দিতে পারে। ভূতেশ যদি চিত্রগুপ্ত হয়, সিধু-ডোম তাহলে সাক্ষাৎ যম। সিধুর অবশ্য ধারণা এটা তার রাজা হরিশ্চন্দ্রের মতো এ জীবনের ভোগান্তি, আগামী জন্মটা তার ভালোই হবে। তারা দুজনে এ গায়েরই মানুষ। তারা বলে গাঁ, লোকে বলে শহর, উভয়ে তারা ছোটকাল থেকে পরিচিত। তবে একজন হলো ডোম, অপরজন বামুন। মেলামেশা তাদের সম্ভব ছিল না, দরকারও ছিল না। আর আজ দীর্ঘ 10 বছর ধরে একই সঙ্গে কাজের মধ্যে থেকে ভূতেশ বাবু থেকে সিধুর কাছে ঠাকুর হয়েছে। সম্পর্কটা ঠিক বন্ধুত্ব না হলেও রেজিস্ট্রি বাবু আর ডোমের মর্যাদাপূর্ণ ফারাকটা যেন নেই। একজন কথায় কথায় ইংরেজি বলে, অপরজন রেগে গেলে বলে হিন্দি। ভূতেশকে উঠতে দেখে সিধু বলল,
একটা বিড়ি দাও দিনি ঠাউর। বিড়ি নেই বলে ভূতেশ একটা বিড়ি পকেট থেকে নিয়ে তার নিজের ঠোঁটে চেপে ধরল। বিড়ি এখন পাবে না বুঝেই সিধু চিতার কাছে গিয়ে তার হাতের পোড়া লাঠিটা দিয়ে ঝিমিয়ে পড়া আগুন উস্কে দিল। দগ্ধ মৃতদেহটা দিল উল্টে পাল্টে এবং দিতে দিতে আগুনের তাতে দাঁতে দাঁত চেপে ভাবল সে, ঠাকুর মেয়ে মানুষ দেখলেই এমন ক্ষেপে যায় কেন? যাদের মরা তাদের একজন বলল, একটু আস্তে সুস্তে দাও বাবা, এমন ঠ্যাঙাড়ের মতো করছো কেন? সিধু হেসে বলল, মরতেও এত, তবু তো ঠেককে রাখতে পারলে না বাবু। মনে মনে বলল, আর শালা আমি যখন মরার জামাটা চাইলাম তখন তো দরদ দেখা গেল না। কথাবার্তা একটু চেপে চুপে না বললে বকশিসটা ফাঁক হওয়ার সম্ভাবনা। ভূতেশেরও পাওনা আছে, তবে ভূতে সেটাকে বকশিস বলে না, বলে রেজিস্ট্রির নজরানা। পাওনা বলতে পারে না, কারণ দাবির ব্যাপার নয় ওটা। তাছাড়া কারণে অকারণে ভূতেশ নানা রকম গণ্ডগোল করে থাকে। বুড়ো মেয়ের মরা হলে তো কথাই নেই। সে তার ঘোড়ার মতো লম্বা নাক ফুলিয়ে কটা খাটাস চোখ কুঁচকে জিজ্ঞেস করবে, কি হয়েছিল মেয়েটার? কালা জ্বর। কিন্তু মরাটা থাক, কালকে মেডিকেল অফিসার এলে দেখে অনুমতি দেবে। কারণ বুঝুক না বুঝুক, অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো ভূতেশ বলে, কি করব মশাই, এরকম কত সুইসাইড কেস, কিংবা এই ধরুন যুবতী মেয়ে কোনো গোলমাল করে ফেলল, মেটাতে গিয়ে হয়তো ফসকে গেল যান, তখন অপরপক্ষ থেকে হয়তো প্রশ্ন আসে, তা এটাও সেরকম মনে হচ্ছে নাকি? ভূতেশ তাড়াতাড়ি জবাব দেয়, হয়তো নয়, তবে বোঝেনি তো হুকুম আছে, কোনো রকম সন্দেহ টন্দেহ হলে আমি তো আর ডাক্তার নই। ফলে কখনো হয়তো পকেটে 5-10 কিছু এসে পড়ে, নয়তো গালাগাল আর শাসানি। কিন্তু ঢিল একবার ছুঁড়ে দিলে যা হোক একটা হবেই। পয়সা এলে ভূতেশ আরও গম্ভীর হয়ে বলে, খামোখা বকালেন, যাই হোক ডোমের পাওনাটা মিটিয়ে দেবেন, না হলে রাতভর মরা আটকে রেখে মেডিকেল অফিসারকে খবর দিতে ছোটে সকালে। সিধুডোম এ সময় তার নিষ্পলক টেরা চোখে ঠাকুরের মারপ্যাঁচ লক্ষ্য করে আর মনে মনে তারিফ করে। কথা চলে, শ্মশানের কুকুরগুলোর মতো উৎসুক নিবিষ্ট চোখে মুখের কষ বিস্ফারিত করে নীরবে হাসে সে। সিধু ফিরে এসে দেখল তখনও ভূতেশ দাঁড়িয়ে রয়েছে। তার ঠোঁটের কোণে বিড়িটা নিভে গেছে। গায়ের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে, যেন যাবার জন্য পা বাড়িয়ে কিছু মনে পড়েছে তার। আর মেয়েটা খোঁপা পিটিয়ে পিটিয়ে বেঁধে মুখ টিপে টিপে হাসছে। সিধু ফিরে এসেছে টের পেয়ে পেছন ফিরেই ভূতেশ বলল, আবার বলছি, মিছে এসব ঝঞ্ঝাট করিসনি। শ্মশানে মেয়ে মানুষ নিয়ে কেউ থাকে না। এর আগে যে মেয়েটাকে এনেছিলি দেখলি তো, সেবারের মড়কে ছুরি পালিয়ে গেল। মরা ঠেঙাচ্ছিস মরা ঠেঙা, ওসব রমজানি কেন? সিধু সবেমাত্র তাড়ির ভাঁড় থেকে প্রথম চুমুকটা দিয়েছিল। হঠাৎ সেই পুরনো স্মৃতিটা ঠাকুর উস্কে দিতেই ভাঁড়টা নামিয়ে নিল সে মুখ থেকে। তার টেরা চোখের ভাব বোঝা দায়। মনে হলো যেন জবাব দিতে গিয়ে অসহায় বোধ করছে সে। পর মুহূর্তেই আর একটা চোখের তারা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। শুধু সাদা ক্ষেত্রটি চকচকিয়ে উঠল। গোঁফজোড়া মুচড়ে দিয়ে চিবিয়ে বলল সে, তুমি কি ঠাকুর তোমার মতো হতে বলছো আমাকে? তা হবে নয়, একটা পালিয়েছে, এই তো ধরে নিয়ে এসেছি আর একটাকে। কটা পালাবে? যত পালাবে তত আনবো। হ্যাঁ, তোর জন্যে মেয়ে মানুষ হত্যে দিয়ে পড়ে আছে। ঠাকুর, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। মেলা বকিসনি, ভাত তোর ঘরে হাঁড়ি ভর্তি না বলে তাড়ির দাম জোগাতে পারিস নে, ভাত ছড়িয়ে কাক ডাকবি। কথাটা নির্মম সত্য, এবং তার নিয়ে আসা মেয়ে মানুষের সামনেই ভূতেশ ব্যঙ্গ করে সে কথাটা বলে তার বুকে অসহ্য জ্বলনি ধরিয়ে দিল। কয়েক ঢোক তাড়ি গিলে সে হঠাৎ বলল, বউ নিয়ে তো আর কখনো ঘর করলে না ঠাকুর, এসবের আদর তুম নাহি সমঝেগা। চকিতে ভূতেশ ফিরে দাঁড়ালো। ভাটার মতো জ্বলে উঠল তার কটা চোখ। পোড়া কাঠের ধারে ধারে যেন লুকোনো অঙ্গার আচমকা হাওয়ায় গনগনে হয়ে দেখা দিল। বলল, বউ নিয়ে আমি ঘর করিনি, তুই করেছিস না, ব্লাডি ডোম। সিধুর গলা একটু ঠান্ডা হয়ে এলো। তা বেলাডি ফেলাডি যতই বলো, ওকে কি ঘর করা বলে? এমন অপসরীর মতো বউ, কন্দর্পকান্তি ছেলে তুমি ত্যাগ দিয়ে রাখলে। প্রাণ তোমার অমন পাষাণ বলেই না আমাকেও তাই বলছো? আমি পাষাণ আর তোরা সব কাদার মতো নরম। ভূতেশ তার লম্বা লম্বা দাঁত দিয়ে যেন ভেঙচে উঠল। পোড়া বিড়িটা ধরালো আবার। বটগাছের ঝুপসি ঝাড়ের ফাঁক দিয়ে নামে অন্ধকার। পাখা ঝাপটানোর শব্দ শোনা যায় শকুনের। চিতার কাঠ পোড়ার চড়বড় শব্দে মনে হয় পুটকে ফটাস ফাটছে।
ওদিকে খেয়াঘাটের নৌকো বুঝি ভিড়ল। এলোমেলো গলার স্বর শোনা যায় দু একটা। অনেক অদৃশ্য মানুষের নিঃশ্বাসের মতো হাওয়ায় সরসরিয়ে ওঠে বটপাতা। মেয়েটা একটা লম্ফ জ্বালিয়ে ভূতের সিঁধুর মাঝখানে বসিয়ে দিয়ে গেল। গায়ে তার একটা দামি জামা। এ পরিবেশের সঙ্গে যেন কাদায় আধ ঢাকা সোনার চকচকানি। শাড়িটাও নিতান্ত অল্প দামি নয়। আর তার যৌবন ভরা বলিষ্ঠ শরীরে আনাড়িভাবে পরনে শাড়িতে তাকে মহাভৈরবী নয়, ইন্দ্রাণীর রূপ দিয়েছে। মৃতদের দৌলতে অমন দু একখানা জামা আর শাড়ি সিধুডোমের বেড়ার মাকড়সার ঝুলের মধ্যে গোঁজা আছে। মেয়েটির কালো কালো টানা চোখের রহস্য, বঙ্কিম হাসি লেগেই আছে, শুধু মুখে কোনো কথা নেই। বিড়িটা ফেলে দিয়ে হঠাৎ ভূতেশ বলল, এক পাত্তর দে দিনি তোর ওই ভাড়ের মাল। শান্ত আর গম্ভীর গলায় বলতে বলতে সে বসল। সিধুর কাছে এসব নতুন নয়, সেজন্য একটা আলাদা ছোট হাঁড়ি বাড়িয়ে দিল ঠাকুরের দিকে। নিজের এঁটো সে কখনো দেয় না তাকে, কিন্তু ঠাকুর এমন তাড়ির ভাঁড় নিয়ে বসে কচ্চিৎ যখন এ দুনিয়ার উপর বিরক্তির সীমা থাকে না। নেশার ঘরে সারা দুনিয়ার, বিশেষ করে মেয়ে মানুষের পিণ্ডি শ্রাদ্ধ করার জন্য প্রাণ তার জ্বলতে থাকে। পাত্রটি প্রায় নিঃশেষ করার পর ভূতেশের গম্ভীর আর বিদ্রূপ করা গলা শোনা যায়। অপ্সরীর মতো বউ আর কন্দর্পের মতো ছেলে আমি ত্যাগ দিয়েছি। আমি পাষাণ, তুই বেটা কানা, আমার দিকে একবার তাকিয়ে দেখ দিনি। ব্যাপারটা না বুঝে সিধু তার ড্যাবাটেরা চোখ তুলে ধরল ভূতেশের দিকে। মেয়েটিও তাকালো। ঠোঁটের কোণে হাসিটুকু তার ঝরবো ঝরবো করছে। চোখের কোণ কুঁচকে ভূতেশ বলল, আমার কখনো অপ্সরীর মতো বউ হয় না, কন্দর্পের মতো ছেলে হতে পারে। হ্যাঁ, বিয়ের রাতে তোদের অপ্সরী বউ ভয় পেয়ে বলেছিল, মা গো যেন পোড়া কাঠ। আমি হলাম পোড়া কাঠ, আমার সঙ্গে কেউ ঘর করতে পারে? কিন্তু তখনও নিজের মুখটা ভালো করে কোনোদিন দেখিনি, তাই রাগে ঘেন্নায় মাথায় রক্ত চিনচিনিয়ে উঠল। ফুলশয্যার রাতে পায়ের জুতো খুলে বেধড়ক ঠ্যাঙালাম নতুন বউকে। আহা, দুধে আলতা সে রং, আমার বুক জ্বলানো সে হাসি ফেটে বেরুলো রক্ত আর চোখের জল। পরদিন শ্বশুর লোকজন নিয়ে এসে মেয়ে নিয়ে চলে গেল। একে হাভাতে বামুন ঘরের আকার ছেলে, তাই এই কুৎসিত চেহারা, আর নামটাও আমার কি চমৎকার বল দিনি। কিন্তু ঘরের লোক অবধি বললে দোষ আমারই। মাস কয়েক পরে শ্বশুরবাড়ি থেকে ডাক এলো, জামাইয়ের ডাক, বুঝলি। গেলাম। অপ্সরী বউয়ের বোন সর্বউর্বশী শালীরা পালিয়ে গেল আমাকে দেখে। শাশুড়ি এলো না দেখা করতে। বউ এলো তার কার্তিকের মতো সুন্দর জামাইবাবুর গা ঘেঁষে ভয়ে ভয়ে। ভাইরা ভাইরা আমার সঙ্গে কথা বলল না। রাতে শুতে গেলাম। মনের কথা আর তোকে কি বলবো, সে জীবনে একবারই হয়েছিল সে অবস্থা। কিন্তু সারা রাত বউ এলো না। পরদিন দেখলাম বউ তার জামাইবাবুর সঙ্গে হেসে জমিয়ে কথা বলছে। আবার রাত হলো, শুতে গেলাম। অনেক রাতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ চুড়ির শব্দে জেগে দেখি অন্ধকার। পাশে হাতিয়ে দেখলাম বিছানা ফাঁকা। উঠে বারান্দার জানালার কাছে গিয়ে দেখি তোদের অপ্সরী বউ ভগ্নিপতির বুকে মুখ গুঁজে বলছে, ওই রাক্ষসটার কাছে যদি আমাকে তোমরা পাঠাও, গলায় দড়ি দেব আমি। বলতে বলতে ক্ষিপ্ত চিতাবাঘের মতো জ্বলে উঠল ভূতেশের কটা চোখ। কান দুটো নড়ে উঠল। মাথার শিরে টান পড়ে নাসারন্ধ্র উঠল ফুলে ফুলে। দাঁতে দাঁত পিষে বলল, যদি সত্যিই রাক্ষস হতাম তাহলে ঘাড় মোটকে ওর রক্ত খেতাম আমি। মাইরি মাইরি বলছি, রাক্ষস হলে এই মেয়ে মানুষগুলোকে। বাকরুদ্ধ হলো তার চালার দরজায়। ঠায় তার দিকে তাকিয়ে থাকা মেয়েটার উপর চোখ পড়ে। ভয়ে বিস্ময়ে বেদনায় সে কালো চোখ বিচিত্র হয়ে উঠেছে। এক মুহূর্ত তাকিয়ে থেকে ভূতেশ আচমকা তাড়িশূন্য হাঁড়িটা বটতলায় ছুঁড়ে দিয়ে ছাই গাদায় গিয়ে দাঁড়ালো গায়ের দিকে মুখ করে। সিধুর টেরা চোখের ভাষা বোঝা দায়। সে চোখে বিস্ময় না বেদনা বোঝা গেল না। সে আস্তে আস্তে উঠে ভূতেশের কাছে গিয়ে দাঁড়ালো। শ্মশানের বটতলার আলো আঁধারিতে মানুষ চেনা যায় না। মনে হয় দুটো কালো কালো প্রেতমূর্তি কাড়ানো ছাই গাদায় দাঁড়িয়ে গ্রামের দিকে তাকিয়ে মতলব ভাঁজছে, যেন প্রতীক্ষা করছে নতুন সব আসবার। তাদের পাশে এসে কুকুরগুলোও জুলজুলে চোখে তাকিয়ে থাকে গ্রামের দিকে। পাশ দিয়ে খেয়াঘাটের পথ। যাত্রীরা সে মূর্তি দেখে ভয়ে পিছিয়ে যায়, বলা বলি করে, শালা ভূত দুটো এবার কাকে টানবে তাই দেখছে। হঠাৎ ভূতেশ বলল, কিরে, লোহার না ইটের মড়া পুড়ছে যে এখনো শেষ হলো না? সে কথা বোধ হয় ভাবছিল না সাধু।
আচমকা একটা নিঃশ্বাস ফেলে চিতার কাছে চলে গেল। যাওয়ার সময় নিচের হাঁড়িটা মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলে গেল, নে 2 চুমুক দিয়ে নে। মেয়েটা তাকিয়ে দেখল, কিন্তু চুমুক দিল না। মাটিতে পোঁতা একটা শিশুর তাজা মৃতদেহ মুখে নিয়ে একটা শেয়াল গঙ্গার ধারে চলে যাচ্ছিল। কুকুরগুলো নজরে পড়তেই অন্ধকারে হাওয়ার বেগে ছুটে গেল সেদিকে। একগাদা থুথু ফেলে কটূক্তি করে উঠল ভূতেশ। ভালো করে পুঁতেও দেয়নি, খা শালারা পেট ভরে। মরা পোড়ানো শেষ হলো। ভূতেশ এগিয়ে এলো সামনে। মরাওয়ালা দলের একজন ভূতেশের হাতে একটা টাকা দিল। এই দিলেন? রুষ্ট গলায় জিজ্ঞেস করল ভূতেশ। লোকটা বলল, ওই নিয়ে নিন দাদা, আর বেশি নেই, বলে সিধুর দিকে একটা আধুলি বাড়িয়ে দিল। সিধুর টেরা চোখে নির্মম শ্লেষ। বলল, ওই প্রকাণ্ড মরাটা পুরোতে মাত্র 8 আনা, 12 আনার তো বাবু তাড়ি খরচা হয়ে গেল। আমরা কি তোমার তাড়ির খরচা জোগাতে এসেছি? লোকটা বলল। সিধু হাত উল্টে বলল, তাছাড়া আর খায় কি বাবু? ও পয়সা আপনি মায়ের মন্দিরে গিয়ে দেনগে, জোর তো কিছু নেই। মনে মনে বলল, মরার গায়ের জামাটা দিলেও না হয় কথা ছিল। লোকগুলো এক বিচিত্র ভয় ঘেন্না মেশানো চোখে শ্মশানের এ মানুষ দুটোকে একবার দেখে একটা টাকা ছুঁড়ে দিল সিধুর দিকে। সিধু টাকাটা উঠিয়ে বলল, জন্মালে ধাই মাগি আর মোলে এই ডোম বেটা, এ দুহাত ছাড়া তো চলে না বাবু। বলে এসে চিতা সাফ করতে লেগে গেল। চিৎকার করে চালার দিকে মুখ করে ডাকল, আরে হই, কি নাম তোর? এগিয়ে আয় মাগি। মেয়েটা এগিয়ে এলো গাছ কোমর বেঁধে। শ্মশানের মাঝে এক বেখাপ্পা জীব, গাছ কোমর বেঁধে, শাড়ির রেখায় যার উছলানো যৌবন চলতে ফিরতে গায়ে ঝাপটা দেয়। মুখ টিপে কটা চোখ খটাস দৃষ্টি নিয়ে ভূতেশ দাঁড়িয়ে রইল। ওদের কাজকর্ম সারা হলে সিধু এসে বলল, দেওদিনী ঠাউর, বিড়ি একটা এবার। কেন, তাড়িতে হলো না? সিধুর তাড়িমত্ত লাল চোখ হাসিতে বুঝে এলো। তোমার অমন বাবার পেশাব পোড়া বিড়ি দুটো টান দিলে শরীরের জাম একটু ছাড়ত। অর্থাৎ ভূতেশের বিড়ির মধ্যে সুখা তামাক নেই, আছে গাঁজা ভরা। সিধু তাকে বাবার পেশাদি বলে। ভূতেশ মুখ ভেঙচে বলল, মায়েরই আর কি। তারপর কি মনে করে একটা বিড়ি ছুঁড়ে দিল সিধুর দিকে। সিধু বিড়িটা মেয়েটার দিকে ছুঁড়ে দিয়ে বলল, ছাইগাদা থেকে ধরিয়ে নিয়ে আয় তো। মেয়েটা ভ্রু টেনে ঠোঁট টিপে হেসে বলল, মা গো, এর মধ্যে গাঁজা পোড়া হয়েছে যে। তা নয় তো কি, বিষ রয়েছে। সিধু বলল টেরা চোখ বাঁকিয়ে, বিড়ি গাঁজা ফুঁকতে পারবি নে তাড়ি টানতে, তবে কি পোড়া মোড়া খেয়ে থাকবি? মেয়েটা খিলখিল করে হেসে উঠল। অমনি ভূতেশ মুখটা বিকৃত করে ফিরিয়ে নিল অন্যদিকে। তারপর আবার জিজ্ঞেস করল, তাহলে মেয়ে মানুষ নিয়ে রেলা করবি এখানে? কি একটা জবাব দিতে গিয়ে হঠাৎ থেমে সামনে এসে সিধু নেশামত্ত চোখ দুটো যতটা সম্ভব বড় করে জিজ্ঞেস করল, তাহলে ঠাউর, লোকে যে বলে সে কন্দর্পকান্তি ছেলেটা তোমারই? তোমার মাথায় স্টুপিড, ধমকে উঠল ভূতেশ। মেয়েটা তখন জ্বলন্ত অঙ্গারের গায়ে বিড়িটা ঠেকে ফুঁ দিচ্ছে। সেদিকে একবার দেখে ভূতেশ ফিরে বলল, বেটার ছেলের শিক্ষা হয়নি, দাঁড়া, আসুক ফাগুন চৈত, লাগুক মড়কটা, কে ঠেকায় তোর মেয়ে মানুষকে একবার দেখব। মড়ক লাগবে এটাও যেমন তার কাছে নিশ্চিত, মেয়েটাও পালাবে সেটাও তেমন নির্ভুল। সামনে শহরের ধারে জেলেপাড়াতেই হাফগেরস্ত শৈলী জেলেনির বাড়িতে তার ঘর। পথটুকু এক লাফে পেরুতে পারলেই যেন ভালো হতো, এত তাড়াতাড়ি লম্বা লম্বা পা ফেলে এগুলো ভূতেশ। মনটা তার ওলটপালট হয়ে গেছে। সিধুর উপর রাগ না নিজের উপর বিতৃষ্ণা, তা সে নিজেই বুঝল না। খানিকটা এগুতেই বুড়ো হরেন কৈবর্তের একঘেয়ে কাশির শব্দ তার কানে এলো। শৈলীর ভাসুর, কাশে বুড়ো সারা রাতি। মনে হতেই ভূতেশ খিঁচিয়ে উঠল, শালা বুড়ো মোলেও 2 পয়সা আসতো পকেটে। আর বস্তির ভিতরে যেসব মেয়ে পুরুষরা ঝগড়া লাগিয়েছে, তাদের মৃত্যুতে অতগুলো পয়সা পাওয়া দুরাশা ভেবে বোধহয় বলল, কবে এ আপদগুলোর নাম উঠবে খাতায় কে জানে, অর্থাৎ তার মৃত্যু রেজিস্টার খাতায়। কে একজন চেঁচিয়ে উঠল ভূতেশকে লক্ষ্য করে, কোত্থেকে খুড়ো? দক্ষিণ দোর থেকে। দেখতে দেখতে বাড়ির অন্ধকার গলিটাতে ঢুকে পড়ল সে। দিন যায়, ভূতেশ সেই সকাল থেকে দুপুর অবধি ঝাড়ুদার মেথরের পিছনে পেছনে ছুটে বেড়ায়। কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 গালাগাল শোনে, কিংবা তাকে মধ্যস্থ করেই কেউ হয়তো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কমিশনারের আদ্যশ্রাদ্ধ করে, কেননা সে মিউনিসিপ্যালিটির লোক তো। আর এসব লোকেরাই যখন শ্মশানে শব নিয়ে যায়, তখন শতপরিচিত হলেও
ভূতেশ তার কটা চোখ কুঁচকে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, নাম কি, বয়স কত, বাপের নাম, ঠিকানা, যেন এখানকার জমিদারিটা তারই, এদিক ওদিক হলে রেহাই নেই। শীতকাল, শ্মশানের বটগাছটার পাতা ঝরে যায়, ন্যাড়া হয়ে যায় একেবারে। বেশিরভাগ সময় শ্মশান ফাঁকাই থাকে এখন। এ সময়টা মানুষ মরে একটু কম, তবে এটা চটকল শহর, মানুষে ঠাসাঠাসি। গড়ে অন্যান্য জায়গা থেকে অবশ্য মৃত্যুর হারটা এখানে বেশি, তবু ভূতেশকে আজ সিধুর বটতলাতেই বেশি দেখা যায়। হ্যাঁ, তার বদ্ধ জমাট প্রাণের কোঠায় যেন হাওয়া বইছে। সিধু খুব আড়ালে গিয়ে মাথা নাড়ে আর মনে মনে বলে, হায় রে পোড়া কপাল। কিন্তু এক অবিচ্ছেদ্য বন্ধুত্ব গড়ে উঠেছে ভূতেশ আর সিধুতে, যেন একটা নতুন সংসার গড়েছে তারা এখানে। হিংসা দেশ তো দূরের কথা, তাদের ফাঁকা জীবন যেন পুষ্ট হয়ে উঠেছে। ভূতেশ শুধু অবাক নয়, তার সারা গায়ের মধ্যে এক অপূর্ব শিহরণ জেগে ওঠে থেকে থেকে। আর নিজের ছাইবর্ণ ধূসর রুক্ষ শরীরটাকে দেখে আঁতিপাতি করে। প্রথম দিনের সে কথা, একে গাঁজা ভরা বিড়ি, তার উপরে সিধু, আর সে ভাঁড়ের পর ভাঁড় শেষ করে শুধু বুঁদ নয়, একেবারে অচেতন হয়ে পড়েছিল। আর ওই মেয়ে গঙ্গার জলের ছিটা দিয়েছিল চোখে মুখে, আঁচল দিয়ে মুছিয়ে দুহাতে সাপটে ধরে টেনে তুলে নিয়ে গিয়েছিল ছাইগাদা থেকে। অচেতন শরীরে চেতন ফিরেই আসেনি, বিড়বিড় করে বারবার বলেছিল, আমি যে পোড়া কাঠ, ছেড়ে দাও, ফেলে দাও। সে মেয়ে হেসেছিল, সে হাসির নাম জানে না ভূতেশ। মনে হয়েছিল মাতাল, জীবনে এ মাতলামির স্বাদ সে জানত না। তবু ভূতেশ মাঝে মাঝে বলে ওঠে, শ্মশানের মধ্যে মেয়ে মানুষ নিয়ে ঢেলান ছাড় বাপু, ও তো কাটলো বলে। তারপর তার কটা চোখ দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলে সিধুকে, ওকেই জিজ্ঞেস করে দেখ না। মেয়েটা ভুরু বাঁকিয়ে নীরবে হাসে, কখনো বা কপট গাম্ভীর্যে বলে, তা বাপু, নাম হলে কে আসে তোমাদের এখানে? সিধু হাসে, ভূতেশের কটা চোখের কোঁচকানিতে অবিশ্বাস্য হাসি ওঠে চকচকিয়ে। তারপর তারা তিনজনে বসে অদ্ভুত গল্প জুড়ে দেয়। কোনোদিন মরা পড়ে, কোনোদিন মরা পড়ে না। শ্মশানের কুকুরগুলো তাদের ঘিরে শুয়ে বসে। মেয়েটি কখনো তাদের চা করে দেয়, বিড়ি ধরিয়ে দেয়, মাটির গেলাসে ঢেলে দেয় তাড়ি, নিজেও কোনো সময় গেলে দু এক ঢোক। তারপর প্রাণের আবেগে তিনজনেই তারা খানিকটা সতেজ হয়ে ওঠে। ভূতেশ বলে, এক এক সময় মনে হয় শালা দুনিয়াটাকেই খাতায় তুলে ছেড়ে দিই, অর্থাৎ তার মৃত্যু রেজিস্ট্রি খাতায়। সিধু বলে, খাতায় তুলে কি হবে ঠাউর, দিতে হয় চিতায় তুলে দাও, কাজ হবে। মেয়েটি বলে অভিমান করে, শ্মশানে মশানে থেকে তোমাদের খালি এক কথা, পুড়ুতেই শিখেছ খালি। আমাকে পুড়ুবার জন্যেই বুঝি হাঁ করে আছো তোমরা? চিতা ধুয়ে তবে গঙ্গা জলের ছিটা দাও কেন? জবাবে তারা দুজন চুপ করে থাকে। খানিকক্ষণ পরে ভূতেশ বলে, শুনলি কথা, দেখবি ও ঠিক কেটে পড়বে। কোনো কোনো দিন সন্ধ্যার পরে দেখা যায় পুরনো ছায়ের ঢিবিটায় ভূতেশ সিধু অস্পষ্ট ছায়া নিয়ে দুটো প্রেতের মতো গায়ের দিকে কিংবা গঙ্গার দিকে তাকিয়ে থাকে। আজকাল তাদের দুই মূর্তির মাঝখানে মাঝে মাঝে আর একটা মূর্তি দেখা যায়, নারী মূর্তি। অন্ধকারে সে দেহের রেখায় রেখায় কি যে প্রাণ ভোলানো বাহার। দুই পুরুষের দিকে বারেক তাকিয়ে সে মেয়ে তাদের পায়ের কাছে বসে গুনগুনিয়ে গানও গায়। গঙ্গার বুক থেকে হাওয়া উঠে সে গান ভেসে যায় পথ পেরিয়ে, মাঠ পেরিয়ে, জেলে পাড়ায়। হাওয়ার গায়ে সে সুর শুনে গায়ের লোকেরা বলে, শ্মশানে বটগাছে শকুন বাচ্চা বিনিয়ে বিনিয়ে কাঁদছে। সিধু হয়তো তাড়ি আনার নাম করে চলে যায়, অনেকক্ষণ ধরে আর আসে না। তারা দুজনে এসে হয়তো দেখে সিধু ঘরে না হয় বাঁধানো ঘাটে শুয়ে ঘুমিয়ে পড়েছে। কোনো সময় ভূতেশ হয়তো খুব রেগে এসে মেয়েটির কাছেই সিধুর নামে অভিযোগ করে, এই একেই বলে মেয়ে মানুষ নিয়ে শ্মশানে রেলা চলে না। বললাম রাস্কেল স্টুপিড ড্যাম ডোম বেটাকে যে দুটো গরু মরে গেছে আকালির গোয়ালে, ভাগাড়ে কেন যাবে? তুই নিয়ে এসে ছাড়া, চামড়াটার দাম পাবি। কথার কথা বলছি, শকুনিগুলোরও পেট ভরে, পড়ে তো থাকবে হাড়টা। তাও দেখি কতগুলি ছোড়া আবার হাড় কুড়িয়ে বেড়ায়। কোথায় কোন ফ্যাক্টরিতে নাকি 2 পয়সা সের বিক্রি করে, লোকসানটা কোথায় বলতে পারো? মেয়েটি হেসে জবাব দেয়, এসব তোমরাই ভালো বোঝো ঠাকুরবাবু। চেলা তোমার সারাদিন তো তাড়ি খেয়েই পড়ে আছে, শ্মশান তো আগলাচ্ছি আমি আর ওই কুকুরগুলো। কখনো কখনো সিধুর মনে হয়, আর যাই হোক, বামুনের ছেলে হয়ে ঠাকুর ডোমের ছোঁয়াও খাবে, কিন্তু বলতে ভরসা পায় না। তাই কায়দা করে বলে, জানলে ঠাকুর, আজ তোমার ইঞ্জিন সাহেবকে দেখলাম।
ইঞ্জিন সাহেবটাকে? তোমার দাদা গো, বড় হালদার। ভূতেশ বলে, বেটার ছেলে, ইঞ্জিন সাহেব বলছিস কি রে, বল ইঞ্জিনিয়ার। ওই হলো। একটু থেমে টেরা চোখে পিটপিট করে বলে, দাদা তোমার অত বড় মানুষ, আর তুমি বামুনের ছেলে হয়ে। অনেক বড় রে, অনেক বড়। ভূতেশ বলে ওঠে, মলে পড়ে এ শর্মার কাছে এসেই আমার লায়েক ভাইপোকে তার বাপ ঠাকুরদার নাম বলতে হবে। কি বললে? ভূতেশ বলে, তবে হ্যাঁ, কথায় বলে কেলে বামুন। কথায় বলে কেলে বামুন, কটা সুদ্দুর বেটে মুসলমান, এ তিন ঘুঘুই সমান। আমি তো পোড়া কাঠ। কিন্তু সিধু তার আগের কথাটার রেশ টেনেই বলে, কি বললে? তোমার ভাইপোকে তার বাপ ঠাকুরদার নাম তোমাকে বলতে হবে? হবে বই কি, ভাইপোর ঠাকুরদা মানে তোমার বাপ তো। ভূতেশ ঠোঁট বাঁকিয়ে বলে, হলোই বা, বাপ বলে তো খাতির নেই, আমি তো ডেথ মানে মৃত্যু রেজিস্ট্রার। খানিকক্ষণ চুপ করে থেকে সিধু তার টেরা চোখ তুলে বলে, আচ্ছা বলো তো ঠাউর, তুমি মরে গেলে ওই খাতায় তোমার নামটা কে লিখবে? জবাব দিতে গিয়ে থমকে থাকে কিছুক্ষণ ভূতেশ, সিধুর চোখের দিকে তাকিয়ে। হঠাৎ মুখে কোনো কথা জোগায় না তার। তারপর লোম ওঠা ভ্রু তুলে বলে, আর তুই মরে গেলে তোকে পোড়াবে কে, বল দিনি। সিধুর টেরা চোখও হঠাৎ অপ্রতিভ হয়ে পিটপিট করতে থাকে। এক মুহূর্ত দুজনেই তারা তাকিয়ে থাকে দুজনের দিকে। তারপরেই মেয়েটি শুদ্ধ তিনজনেই শ্মশান চমকে হাসিতে ফেটে পড়ে। কিন্তু মেয়েটি আচমকা হাসি থামিয়ে বলে ওঠে ভ্রু মেকিয়ে, তোমাদের খালি এক কথা, মরা মরা আর মরা। সিধু বলে, তা মরা নিয়েই তো আমাদের কারবার, জ্যান্ত পাবো কোত্থেকে? এক বিচিত্র অভিমান ক্ষুব্ধ গলায় মেয়েটি বলে, দেখতে পাও না বুঝি জ্যান্তটাকে? বলে চকিতে সিধু আর ভূতেশের দিকে চোখের দৃষ্টিতে মর্মঘাতী নালিশ জানিয়ে চলে যায়। সিধু বলে, এই সেরেছে, কি হলো রে? ভূতেশ বলে বিড়বিড় করে, শালা শ্মশানে মেয়ে মানুষ, দেখিস ও ঠিক কেটে পড়বে। শীত যায়, বসন্ত আসে, বোল ধরে আম গাছে, ন্যাড়া বটতলায় গজায় পাতা, ফাল্গুনের হাওয়ায় উদাস করে প্রাণ, গুটি দেখা দেয় গায়ে গায়ে, বসন্তের গুটি। ভূতেশ রিপোর্ট দেয় পাড়া ঘরের রোগ, আবার শ্মশানে এসে খাতায় মৃতের নাম পরিচয় লিপিবদ্ধ করে। ঝিমধরা শ্মশান থেকে থেকে আস্তে আস্তে আড়মোড়া ভাঙে। কুকুরগুলোর ঝিমুনি আরও বাড়ে, নেশায় যেন বুঁদ, কেঁদো হয় আরও বেশি। বটের শক্ত ডালে শকুনি গৃহিণী চক্ষু ঘষে ঘষে করে শক্ত, সাপের মতো চোখ নিয়ে গ্রাম জনপদের দিকে তাকিয়ে খাবার খোঁজে। কিন্তু বসন্তের ফাঁড়াটা অল্পে স্বল্পে কেটে গেলেও চৈত্রের শেষে ভূতেশের কথাকে বেদবাক্যি করেই যেন কলেরার মড়ক নেমে এলো সারা চাকলা জুড়ে। ইস, কি দুরস্ত তার বিস্তৃতির বেগ! রোগ ছড়িয়ে পড়ল যেন হাওয়ার দমকে দমকে। আর এ ফাঁকা গ্রাম নয়, শিল্পাঞ্চল, চটকল শহর, সারিবীজের মতো ঘন বস্তি ও বাড়ির ভিড়, তার চেয়েও বেশি ভিড় মানুষের, সরু সুড়ঙ্গের মধ্যে অগুন্তি পিঁপড়ের মতো। ওলাই চণ্ডী রক্ষেকালীর পুজো শুরু হলো পাড়ায় পাড়ায় অষ্টপ্রহর নাম কীর্তন। হিমশিম খেয়ে যাচ্ছে সারা এলাকার অল্প কটা ডাক্তার, ফেঁপে উঠছে পকেটও। রোজগারের মরশুম এটা। ভূতেশ তার খাতায় নতুন পাতা জোড়ে, পেন্সিল নিয়ে আসে নতুন। সময় নেই, কেবলই মৃত্যু মৃত্যু মৃত্যু, সব সব সব। চিৎকার, আর্তনাদ, কান্না ভয়ের, আতঙ্কের, নিজের প্রাণের। ভূতেশ তার কটা খাটাস চোখ তুলে সিধুকে বলল, শালা শুরু হয়েছে, দে তো তোর শতরঞ্চেটা চারপাট করে পেতে, একটু জমিয়ে বসি। সিধুও ক্লান্ত, চিতার আগুনের তাতে তাতে কালো হয়ে উঠছে সে, বেড়ে যাচ্ছে তাড়ি খাওয়া। মরার যেন পাহাড় জমে উঠছে শ্মশানে। সিধু মাঝে মাঝে খিস্তি খেউর করে উঠছে, কে পোড়াবে এত মরা? টান মেরে ফেলে দাও গঙ্গায়, ভালো গতি হবে। তারপর মনে মনে ফিসফিস করেছে, শালা কাঠ কোথায়, মানুষ দে মানুষ পোড়াতে হবে। বিড়িতে গাঁজা পড়বার সময় নেই ভূতেশের, হাত চলেছে তো চলেছেই। নির্লিপ্ত নির্বিকার চিত্রগুপ্ত। শোকে কেউ ফুঁপিয়ে উঠলে, কেঁদে উঠলে খ্যাক করে ধমকে ওঠে সে, ওসব ন্যাকামো রাখো, নাম বলো, বাপের নাম, বয়স, রোগ। একজন যায়, আরেকজন, আরও। এক কথা, এক প্রশ্ন, নাম, বাপের নাম, বয়স, রোগ, বলে যাও। কুকুরগুলো মারলেও নড়ে না। শেয়ালগুলো দিনের বেলাতেই এদিক ওদিক করে বেরিয়ে আসছে ঝোপঝাড় থেকে। গঙ্গার ধারে ধারে শকুনের ভিড়। হাওয়ায় ভাসে যেন কোনো অশরীরী প্রেতিনীর একটানা কান্নার ঢেউ। এখন পোড়ানো মানে আধ পোড়ানো মানে চিতায় একবার শোয়ানো, কিংবা একই চিতায় কয়েকটা সব। কাঠ নেই, ছোট ছোট চিতা।
সিধু মটমট করে মৃতের হাত ভেঙে পা ভেঙে কোনো রকমে ঢুকিয়ে দিচ্ছে চিতার মধ্যে। কেউ বারণ করলে চেঁচিয়ে উঠছে, তবে পুড়াও এসে তুমি, দেখি তোমার তাগদ, দেবে তো 8 আনা কি 4 আনা। হ্যাঁ, ক্রমাগত রেট কমে আসছে, কি ভূতেশের কি সিধুর। মেয়েটি মাঝে মাঝে যোগান দিচ্ছে ভূতের সিধুর চা, একে তাড়ি ওকে পুড়ে দিচ্ছে বিড়িতে গাঁজা। কিন্তু বাকরুদ্ধ হয়েছে মেয়েটার, দম আটকে আসছে বুকের। আর তো সে পারে না, মরা মরা মরা, কেবলই মরা। আর ওই ভূতেশ ঠাকুর আর সিধু, সেই হাসি মস্করাই বুঝি সত্যি যে ওরা চিত্রগুপ্ত আর যম, শুধু ওরাই জীবিত, নির্লিপ্ত, নির্বিকার। কখনো ভূতেশ, কখনো সিধুর চোখের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে সে। শ্মশানের ধোঁয়ায় ধোঁয়াচ্ছন্ন তার মুখ, বাধা নেই বিনুনি, আঁচল সরিয়ে লতিয়ে দেওয়া বুকে সাপের মতো। ভূতেশ ও সাধু চোখাচোখি করে আর তাকায় মেয়েটার দিকে। তারপর ভূতেশ বলে, দেখছিস একবার ওর চোখ মুখ? ওরে কেলে বামুন, পোড়া কাঠ হলেও চিত্রগুপ্তের বেদবাক্যি, ও কাটলো বলে। সিধুর গলা জড়িয়ে আসে, ঢুলু ঢুলু টেরা চোখে তাকিয়ে বলে, এটা কাটবে আবার আসবে। ড্যাম ডোম কোথাকার। ঘোড়ার মতো লম্বা নাকের ভিতর থেকে ফ্যাঁস ফ্যাঁস করে শব্দ করে ভূতেশ। হঠাৎ গলার স্বরটা তার মোটা ও চাপা হয়ে আসে। আবার যদি এসব ফিকির করিস, তবে তোর নামই আমি খাতায় উঠিয়ে ছাড়ব। অসীম ক্লান্তির সঙ্গে সিধু বলে, ঠাউর, দুনিয়াটা তো প্যারাই খাতায় তুলে ফেললে। যা বলেছিস সিধে, চিত্রগুপ্তের খাতাটা বড় সস্তা হয়ে গেছে বলে বিড়ি ধরায় সে। এক একটা দিন কাটে না, যেন মাস কাটে, কিংবা বুঝি বছর। হঠাৎ আকাশে মেঘ করে আসে, গুম গুম শব্দ ওঠে মেঘের ডাকের। ঘরে ঘরে ডাক পড়ে, আয় 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 বৃষ্টি আয়, নেমে আয় নেমে আয়। অপলক টেরা চোখে চালা থেকে সিধু এসে দাঁড়ালো ভূতেশের শতরঞ্চির সামনে। ভূতেশ তাকিয়েছিল আকাশের দিকে। একমাত্র সেই জানে প্রাণ ভরে বৃষ্টিকে সেও ডাকছিল কিনা, কিংবা ওই শকুনগুলোর মতো ভিজে ওঠা ঠান্ডা শ্যামল পৃথিবীতে অনাহারে গন্ধ শুঁকছিল আকাশের দিকে মুখ করে। সিধু বলল, ঠাউর, কেটে পড়েছে ছুরি। চমকে ফিরল ভূতেশ, যেন কথাটা ঠিক হৃদয়ঙ্গম করতে পারেনি। পর মুহূর্তেই রেজিস্ট্রি খাতাটার দিকে চোখ নামিয়ে বিড়বিড় করে বলল, শালা বেদবাক্যি বেদবাক্যি। গুরু গুরু গর্জনে প্রকম্পিত হয়ে উঠল আকাশ, তবু একটুও হাওয়া নেই, বদ্ধ গুমট। সিধু বলল টেরা ছোট চোখ করে, শ্মশানেও রেহাই নেই। মেয়েটা মরে গেছে গো ঠাকুর, ওলা ওঠাই, বেদবাক্যি বটে তোমার। মরে গেছে, ওলা ওঠাই। ভূতেশের কটা খটাস চোখের চারপাশে মাকড়সার জালের মতো হাজার রেখা ফুটে উঠল। চালার দরজাটা দিয়ে তাকিয়ে ফিসফিস করে বলতে লাগলো সে, এ কখনো আমার বেদবাক্যি নয়, কখনো নয়। সিধু মেয়েটার সব এনে সামনে শুইয়ে দিল। মরামের এলানো চুল, নোংরা জামা কাপড়, আর সারা মুখখানি এক অপূর্ব শান্ত সুষমায় ভরা। আধবোজা চোখের পাতা দুটো খুলে দিলে বুঝি এখনই সেই বিচিত্র লজ্জায় হেসে উঠে বসবে, হয়তো গুনগুনিয়ে উঠবে, মাগো জন্ম দিলি কেন, মাগো জন্ম দিলি এ সংসারে মেয়ে করে। ভূতেশ সাধু পরস্পর একবার চোখাচোখি করল। দুজনেই তারা বোধহয় কিছু বলতে চায় এ মেয়েটিকে নিয়ে, কিন্তু বলল না। তারপর গম্ভীর মুখে ঠোঁট টিপে মৃত্যু রেজিস্টার, কান থেকে পেন্সিল টেনে নামালো। আঙুলের ডগায় জিভের থুতু লাগিয়ে পাতা উল্টে চলল। তারপর থেমে মুখ না তুলে জিজ্ঞেস করল, ওর নাম কি? সিধুর ঠেরা চোখ ভাসালো না, বলল, কি জানি ঠাউর, মাগি বলেই তো ডাকতাম, তবে ওর মা ওকে ডাকতো, কি বলে তোমার গো, সুলোচনা বলে। তার হাতের পেন্সিল কেঁপে উঠল এই প্রথম। তারপর খসখস করে আঁকিয়ে বাঁকিয়ে নামটা লিখে ভূতেশ ঠায় গঙ্গার দিকে চোখ কুঁচকে তাকিয়ে বলল, বলেই গেলি ড্যাম ডোম, সুলোচনা মানে জানিস? সিধু উঠে দাঁড়িয়ে বলল, কি জানি ঠাউর, অত মানে বুঝলে কি আর মরা ঠেঙাই? ভূতেশ কয়েকবার খেকারি দিয়ে চোখ বুজে বলল, সু মানে সুন্দর, বুঝলি বেটা, আর লোচনা মানে চোখ চার। সিধু বলল মুখ ফিরিয়ে, হবেই বা, তা ওর চোখ দুটো তো। আবার মেঘ ডেকে উঠল, পুঞ্জ পুঞ্জ মেঘে কালো হয়ে উঠেছে আকাশ। ওর বাপের নাম? পেন্সিল তুলল আবার ভূতেশ। জানি না ঠাউর, বলে সিধু কাঠ কোপাবার কুড়ুলটা তুলে নিল। তবে স্বামীর নাম? কুড়ুলটা কাঁধে তুলে বলল সিধু, মিছিমিছি যদি লেখো তবে আমার নামটা লেখো। ভূতেশের আঙুল অযথা নড়ে উঠল, চোখ বুজেই বলল, আর যদি সত্যি সত্যি লিখি? এত ন্যাকামও তুমি জানো ঠাউর? বলতে বলতে সিধু সরে গেল।
দূরগঙ্গার জলের দিকে চোখ মেলে তাকালো ভূতেশ তার খটাস দৃষ্টি দিয়ে। ঠোঁটটা বেঁকিয়ে সে বিড়বিড় করতে লাগলো, মিছিটাই লিখব চিত্রগুপ্তের খাতায়। কেবল মরা মেয়ের মুখের দিকে তাকালো সে। মনে পড়ল সেই প্রথম দিনের কথা, গঙ্গা জলের ছিটা আর পোড়া কাঠের প্রাণের মাতলামি। সুলোচনা। ঠোঁট নড়ল তার, গলার পেশিগুলি ভিতর থেকে ঠেলে উঠল। ফিসফিস করে উঠল সে, ভূতেশ হালদারের খাতায় সত্য নাম লিখব। ঘাড় গুঁজে এলোমেলোভাবে খসখস করে লিখে গেল সে। কি লিখল সে নিজেই জানে না বোধহয়। সিধু সব ঠিকঠাক করে চিতায় তুলে দিল মেয়েটিকে। তারপর আগুন ধরাতে গিয়ে হঠাৎ থেমে গিয়ে ঘরে জমানো সব কাপড়গুলো এনে চিতার উপর ফেলে দিল আগুনে। আকাশে আকাশে দুরন্ত মেঘের কলরব। হাওয়া উঠেছে, মেঘ ছুটেছে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। ঘনিয়ে এসেছে অন্ধকার, হয়তো বৃষ্টি হবে, কিংবা কোথাও বৃষ্টি হচ্ছে। ভেজা মাটির সোঁদা গন্ধ বাতাসে। শকুনগুলো উড়ে উড়ে গাছে গিয়ে আশ্রয় নিচ্ছে। কুকুরগুলি জুলজুলে চোখে একবার আকাশ, একবার মাটি, একবার চিতাটার দিকে দেখছে। ভূতেশ গিয়ে দাঁড়ালো সেই বটতলায় পুরনো ছাই গাদায়। সিধুও দাঁড়ালো এসে। আজ আর মাঝখানে তাদের কেউ নেই অন্ধকার বঙ্কিম চোখে আলো ফুটিয়ে, শরীরের রেখায় প্রাণ ভোলানো রূপের লহর তুলে গুনগুনিয়ে ওঠবার। হায় আমার মনের ছায়া তোমার চোখেতে। কেবল অস্পষ্ট ছায়ার দুটো প্রেতমূর্তির মতো গায়ের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল তারা। অনেকক্ষণ পরে ভূতেশের মোটা গলা শোনা গেল, জানলি সিদে, শ্মশানটা শালা সত্যি শ্মশান হয়ে গেছে। ধন্যবাদ।